Hello everyone, welcome to Bioversity YouTube channel, and this is the first YouTube channel which will provide you with all of your graduation BSc major as well as BSc minor level education at a very minimal fees. Myself Shrutibro Narayan Mondal, I will be teaching you the fields of botany, and as you I think all of you have seen the syllabus related to botany. The syllabus for botany shows that there are various topics which have been included in the NAP syllabus, and the syllabus is more or less similar in various universities. আমরা সবাই জানি বটানি সাবজেক্টটা শুনেই সবার একটু ভয় লাগে যে বটানি বটানি পড়ছি, বটানিতে আমার মানে এত একটা বোরিং সাবজেক্ট অনেকের মনে হয় যে মুখস্থ মুখস্থ মুখস্থ, সেটা সবসময় নয়। বটানি কিন্তু একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, এবং এটার দুটো অ্যাসপেক্টস রয়েছে, একটা ক্লাসিক্যাল অ্যাসপেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ একটা মডার্ন অ্যাসপেক্ট। এবং সেটার জন্য আমরা একটু যখন পড়তে শুরু করব বটানি, একটু মন দিয়ে বুঝে বুঝে পড়বো, তখন কিন্তু আমরা অনেক উপকৃত হব এবং অনেক ইউজফুল মনে হবে সাবজেক্টটা, অনেক ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। তাহলে শুরু করা যাক আজকের এই ক্লাসটা। আশা করি সবার ভালো লাগবে, এবং এই ক্লাসটা শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির জন্য নয়, এটা কিন্তু অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল যতগুলো আমাদের ইউনিভার্সিটিস রয়েছে এবং যেই যেই ইউনিভার্সিটিস গুলোর মধ্যে বটানি অ্যাজ এ মেজর পড়ানো হয়, সেই সমস্ত ইউনিভার্সিটি স্টুডেন্টদের পক্ষে কিন্তু এই ভিডিওস বা এই ক্লাসেস গুলো খুব ইউজফুল হবে। কারণ কি, বটানি রিলেটেড পার্টিকুলারলি ইউটিউবে বা অনলাইনে কোনো ভালো লেকচার্স বা কোনো ডেডিকেটেড টপিকস নেই, বিশেষ করে ক্লাসিক্যাল বটানির পক্ষে। তো আমরা শুরু করতে পারি। আমাদের যে মেজরের যে টপিক, ফার্স্ট সেমিস্টার ইউজি ফার্স্ট সেমিস্টার মেজরের যে টপিকটি রয়েছে, সেটা হচ্ছে ডাইভার্সিটি অফ দ্য প্ল্যান্ট কিংডম। প্ল্যান্ট কিংডমের ব্যাপারে আমাদেরকে পড়তে হবে। তাহলে প্রথমে পড়ার আগে এই সাবজেক্টটার যে টার্ম বটানি, সেটা এসেছে কোথা থেকে? বটানি টার্মটা এসেছে হচ্ছে বোটেন থেকে। বোটেন মানে হচ্ছে হার্বস, এটা গ্রিক টার্ম বোটেন, সে বোটেন থেকে এসেছে হচ্ছে হার্বস। ঠিক আছে, তাহলে এই বছরে যে টার্মটা এসেছে, সেইখানটাই আমরা দেখব যে প্ল্যান্ট কিংডমের মধ্যে অনেক ভাগ রয়েছে। তো প্ল্যান্ট কিংডম আমরা যখন পড়ছি, সেই প্ল্যান্ট কিংডমের মধ্যে ডিফারেন্ট গ্রুপস অফ প্ল্যান্টস থাকে, যেমন অ্যালগি, ব্রায়োফাইটস, টেরিডোফাইটস, জিমনোস্পার্মস, অ্যাঞ্জিওস্পার্মস। পাঁচটা গ্রুপে প্ল্যান্ট কিংডমকে ভাগ করা হয়। আমি আশা করবো সবাই জানি, আমরা 11-12 পড়ে এসেছি ক্লাসিফিকেশন, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। সেই ক্লাসিফিকেশনটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যে এত ভ্যারাইড ফর্মস অফ লিভিং অর্গানিজমস রয়েছে, তাদেরকে ঠিকভাবে ক্লাসিফাই করা। ঠিক আছে, সেই রকমই প্ল্যান্ট কিংডমের মধ্যে ডাইভার্স গ্রুপস অফ প্ল্যান্টস রয়েছে। সেইগুলোর থেকে শুরু করে সেইগুলোকে যাতে আমি ভালোভাবে ক্লাসিফাই করতে পারি, তাদের জন্যই এই সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তাহলে প্ল্যান্ট কিংডমকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি? প্রথমত অ্যালগে, দ্বিতীয়ত ব্রায়োফাইটস, তৃতীয়ত টেরিডোফাইটস, চতুর্থ জিমনোস্পার্মস, এবং ফিফথ যেটা সেটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মস। তাহলে অ্যালগি থেকে অ্যাঞ্জিওস্পার্ম, সেটা হচ্ছে ইভলিউশন হয়েছে প্ল্যান্টস এর মধ্যে। এই সমস্ত গ্রুপগুলোর স্টাডিকেই বলা হচ্ছে, আমরা একসাথে পড়বো বটানি। তাহলে বটানি যখন পড়ছি, টার্মটার মানে যখন জানলাম বটানির মানে কি, এইবার আমাদেরকে জানতে হবে বটানির যে ফাদার, এই সাবজেক্টটাকে চালু করেছিল কে, সাবজেক্টের ব্যাপারে ডিটেলস ডিসক্রাইব কে করেছিল, সেইটা হচ্ছে এই যে এই লোকটা। এই লোকটাকে ফাদার অফ বটানি বা ফাদার অফ বায়োলজি বলা হয়। সেটা হচ্ছে, সরি, ফাদার অফ বটানি, ফাদার অফ বটানি হচ্ছে থিওফ্রাস্টাস। ফাদার অফ বায়োলজিকে, ফাদার অফ বায়োলজি হচ্ছে অ্যারিস্টটল, বা ফাদার অফ জুওলজিও অ্যারিস্টটল, আর ফাদার অফ বটানি হচ্ছে থিওফ্রাস্টাস। তাহলে এনাকে বলা হয় ফাদার অফ বটানি।
আর এই সায়েন্টিস্ট বা এই ভদ্রলোকটির নাম কি? এই ভদ্রলোকটির পিকচার আমি দিয়েছি কারণ কি এটাও খুব ইম্পর্টেন্ট। এনার নাম হচ্ছে কার্ল লিনিয়াস। লিনিয়াস কেন? লিনিয়াস কিন্তু বটানিতে প্রচুর ডিফারেন্ট ভ্যারাইড ফর্মস অফ কাজ করে গেছিলেন। যেমন একটা হচ্ছে যে বাইনোমিয়াল নোমেনক্লেচার। আমরা জানি যে কোনো প্ল্যান্ট বা অ্যানিমালস এর ক্ষেত্রে আমরা একটা বাইনোমিয়াল নোমেনক্লেচার মানে সাইন্টিফিক নেম দিই। সেই সাইন্টিফিক নেমে দুটো পার্ট থাকে। যেমন যেমন হচ্ছে তো সাইন্টিফিক নেমের যে দুটো পার্ট, সেই দুটো পার্ট হচ্ছে একটা হচ্ছে জেনারিক নেম, একটা হচ্ছে স্পেসিফিক এপিথেট। তাহলে এই জেনারিক নেম আর স্পেসিফিক এপিথেটের মধ্যে যেটা হচ্ছে সেটা, তাহলে আমরা জানি সাইন্টিফিক নেম যখন ইউজ করছি, এগুলো আমি বলছি জাস্ট একটা বেসিক আইডিয়া। কারণ কি সেটার মধ্যে আমরা ডিফারেন্ট ফর্মস দেখতে পাবো। যেমন কি আমরা কোনো লোকাল নেম ধরে ডাকবো না, সেই লোকাল নেম যেটা না ধরার জন্য আমাদের সাইন্টিফিক নেম যাতে অল ওভার দ্য ওয়ার্ল্ডে সেটা ইউজফুল হয়। যেমন ম্যাঙ্গো, ম্যাঙ্গোর সাইন্টিফিক নেম কি আমরা জানি সবাই, সেটা হচ্ছে ম্যানজিফেরা ইন্ডিকা। এই সাইন্টিফিক নেমে যে কতটা গুরুত্ব, কতটা ইম্পর্টেন্স আমরা সবসময় দেখতে পাই। তার জন্যেই এই যে এই ইউজফুলনেসটা দেখতে পাচ্ছি কোথায়, কি করে আমরা এই সাইন্টিফিক নেমস গুলো হলো। তাহলে এই সাইন্টিফিক নেমের ফাদার কে বলতে পারি, বা এই সাইন্টিফিক নেমের ডিসক্রাইব কে করেছিলেন, সেটা হচ্ছে লিনিয়াস। এই যে ক্যারোলাস লিনিয়াস। তার জন্য এই দুটো বটানি পড়তে গেলে এই দুজন আমাদের সায়েন্টিস্টের নাম, এই দুজন আমাদের যেই ফিলান্থ্রপিস্ট বলতে পারি তাদের নাম কিন্তু মনে রাখতে হবে। একটা হচ্ছে ফাদার অফ বটানি আর একজন ফাদার অফ ট্যাক্সোনমি, যার বলা হয় ক্যারোলাস লিনিয়াস, এবং ফাদার অফ বটানি থিওফ্রাস্টাস। তাহলে এবার আমাদের কোর টপিকস গুলোতে ঢোকা যাক। আমাদের প্রথমে আছে প্ল্যান্ট ডাইভার্সিটি। সেই প্ল্যান্ট কিংডমকে আমরা ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে অ্যালগি, ব্রায়োফাইটস, টেরিডোফাইটস, জিমনোস্পার্মস, অ্যাঞ্জিওস্পার্মস। আমি যেটা এখন পড়াতে শুরু করব সেটা হচ্ছে অ্যালগি, সব থেকে প্রিমিটিভ গ্রুপ অফ প্ল্যান্টস, যেটা আমরা পড়তে শুরু করব এবং আস্তে 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 আমরা অ্যাডভান্স গ্রুপের দিকে যাব, যেটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মস। তাহলে প্রিমিটিভ গ্রুপ অফ প্ল্যান্টস অ্যালগি। সেই অ্যালগিকে পড়ার সময় মানে আমরা দেখব অ্যালগির কি কি ক্যারেক্টারিস্টিক ফিচার্স রয়েছে, কোথায় থাকে না থাকে সমস্ত কিছু। তার আগে প্ল্যান্ট গ্রুপসটা পড়ছি কেন? প্ল্যান্ট গ্রুপস পড়ছি হচ্ছে প্ল্যান্ট, আমরা জানি প্ল্যান্ট হচ্ছে অটোট্রপস, তাহলে তারা নিজের ফুড নিজে তৈরি করতে পারে by the process of photosynthesis, and according to that process they absorb carbon dioxide and release oxygen, which is essential for the process of respiration, and all other organisms survive directly or indirectly because of plants. ঠিক আছে, প্ল্যান্টস কে আমরা বলতে পারি হচ্ছে কার্বন সিঙ্ক। কার্বন সিঙ্ক কেন? আমরা এই যে এত কার্বন ডাই অক্সাইড এমিট করছি অ্যাটমসফিয়ারে, এত কার্বন ডাই অক্সাইড রিলিজ করছি, তাহলে এই কার্বন ডাই অক্সাইড গুলো যদি বেশি পরিমাণে চলে যায় অ্যাটমসফিয়ারে, সেটা কিন্তু হার্মফুল ফর দ্য ইকোসিস্টেম। ওর জন্য এই কার্বন ডাই অক্সাইডকে অ্যাবজর্ব করার জন্য আমাদের এসেনশিয়াল কি? প্ল্যান্টস। এই প্ল্যান্টস এর মধ্যে আমরা জানি কার্বন ডাই অক্সাইড দিচ্ছে, আমরা শুনি সবসময় ফরেস্টকে বাঁচাতে হবে, ফরেস্ট ইজ এসেনশিয়াল ফর আওয়ার লাইফ। বাট সবসময় কিন্তু ফরেস্ট, বিগ ট্রিজ আর essential, obviously they're essential, but mostly 90%, nearly 90% or 80 to 90% of the oxygen evolved in this atmosphere, in this ecosystem, is due to algae. এই যে অ্যালগি, এর যে ভাস্ট রোল, এই ভাস্ট রোল এই অ্যালগি, সেটা কিন্তু আমরা দেখতে পাবো এই অ্যালগি পড়ার সময়। অ্যালগি কিন্তু এত ইম্পর্টেন্ট, এতটা ইম্পর্টেন্ট, এদের একটা ভাস্ট ইকোনমিক ইম্পর্টেন্স রয়েছে, এবং হায়ার প্ল্যান্টস এর থেকেও এরা কিন্তু যে অ্যামাউন্ট অফ অক্সিজেন রিলিজ করে অ্যাটমসফিয়ারে, সেটা কিন্তু অনেকটা পরিমাণে বেশি। এই অ্যালগির ব্যাপারে পড়তে শুরু করব। তাহলে আমরা আর একটা টপিকে যাচ্ছি, যেটা হচ্ছে অরিজিন অফ লাইফ। কারণ কি প্ল্যান্ট তো লিভিং অর্গানিজম, কোনো না কোনো সিঙ্গেল সেল থেকেই তো আমরা প্ল্যান্ট এসেছে। তাহলে আমরা জানতাম যে প্রথমে কি ছিল, একটা কোয়াসার্ভেট, মাইক্রোস্পিয়ার, এইরকম করে সিঙ্গেল সেল এসেছিল। এইখান থেকেই তো আমাদের যত কমপ্লেক্স ফর্মস,
যত কমপ্লেক্স লাইফ ফর্ম, সেই কমপ্লেক্স লাইফ ফর্মস গুলো আমার এসেছে হচ্ছে ইভলিউশনের প্রসেসে। তাহলে এই প্রসেসটা আর্থ এস্টাবলিশ হওয়ার পর যে এই প্রসেস গুলো হয়েছিল, এই প্রসেস গুলো কোথায় হয়েছিল, ল্যান্ডে না ওশেনে বা ওয়াটারে? সেটা হয়েছিল ওশেনে। তাহলে ফার্স্ট ফর্ম অফ লাইফ, যে ফার্স্ট লাইফ ফর্ম, সেটা কোথায় হয়েছে? সেটা অবশ্যই আমার ওশেনে হয়েছে। হলো। তাহলে এই যে আমাদের ওশেনে যে ফার্স্ট লাইফ ফর্ম হয়েছে, তার জন্যই আমাদেরকে দেখতে হবে কি করে ফার্স্ট লাইফটা ফর্ম হয়েছে আমাদের ওশেনের মধ্যে। সেটা দেখবো, কারণ কি সেটা থেকেই আমরা বুঝতে পারবো কেন অ্যালগি কোথায় থাকে, কেন থাকে, না থাকে। তাহলে আমি বললাম অ্যালগি হচ্ছে সব থেকে প্রিমিটিভ গ্রুপ অফ অর্গানিজমস, প্রিমিটিভ প্ল্যান্ট, ঠিক আছে। আর অ্যাঞ্জিওস্পার্ম হচ্ছে শত অ্যাডভান্সড। তাহলে প্রিমিটিভ প্ল্যান্ট আমরা দেখলাম প্রথম লাইফ ইমার্জ করেছে হচ্ছে ওশিয়ান বা অ্যাকোয়াটিক ওয়াটার সিস্টেমের মধ্যে। তাহলে অ্যালগির মোস্টলি যে হ্যাবিটেট, হ্যাবিটেট মানে তারা কোথায় থাকছে, তাদের ফিজিক্যাল এনভায়রনমেন্ট, সেইটা হচ্ছে তোর অ্যাকোয়াটিক। তাহলে আমরা দেখতে পাবো অ্যালগি থেকেই যে ডাইভার্স গ্রুপ অফ প্ল্যান্টস, এই যে এই ডাইভার্স প্ল্যান্ট গ্রুপ অ্যালগি থেকেই কিন্তু এরা ইভলভ করেছে। আজকাল আমরা যত প্ল্যান্ট দেখতে পাই সেগুলো হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মস, ফ্লাওয়ারিং প্ল্যান্টস। এগুলোকে আমরা জলের মধ্যে বেশি দেখতে পাই না ল্যান্ডে? অবভিয়াসলি ল্যান্ডের মধ্যে বেশি দেখতে পাই। কিন্তু অ্যালগি আমরা দেখবি যদি বর্ষাকাল হয়, কলপাট যদি হয়, কারোর কাছে কোনো ভেজা যাওয়ার রাস্তা আছে বা ড্রেনের আশেপাশগুলোতে এরিয়াতে কি হয়, অনেক সময় সবুজ 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 শ্যাওলা বলি যেগুলো আমরাকে, সেইগুলো দেখতে পেয়ে যাই। সেইগুলো কি? সেইগুলোই হচ্ছে অ্যালগি। দেখবে এটা স্লিপারি, স্লিপ হয়ে যায়, বলেন না রাস্তাঘাটে একটু সাবধানে হাঁটতে, প্রথমত জল পড়ে থাকে এবং একটু যদি কোনো ওয়াটার মানে একটু ময়েস্ট সয়েল হয় তার উপরেও এরকম গ্রিন 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 কালারের কিছু অর্গানিজম জন্মায়, সেগুলোই কি? সেগুলোই অ্যালগি, ঠিক আছে। এই অ্যালগিরা থাকতে পছন্দ করে অ্যাকোয়াটিক্স এনভায়রনমেন্টে, কারণ কি এরা হচ্ছে প্রিমিটিভ গ্রুপ অফ প্ল্যান্ট। যত প্রিমিটিভ দিকে যাব তারা তত অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট বা অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে থাকতে পছন্দ করবে, ঠিক আছে। এই অ্যালগি আমরা যদি দেখি, এই এই যে এইগুলো হচ্ছে সব অ্যালগি, ঠিক আছে। এই যে আমি যদি এই স্লাইডটাতে দেখি, তাহলে এখানটায় দেখতে পাচ্ছি যে স্পাইরোগাইরা, ভলভক্স, উলভা, ক্লামাইডোমোনাস, ঠিক আছে। এই যে ডিফারেন্ট টাইপস অফ, এই চারটে টাইপ অফ অ্যালগি আমরা দিয়েছি। এই অ্যালগি গুলো কিন্তু ভ্যারাইড ফর্মসে হতে পারে। মানে আমরা জানি অ্যাঞ্জিওস্পার্ম সবই হয় মাল্টি সেলুলার, কিন্তু অ্যালগি দেখ, এই যে এইটা দেখছি এখানটায়, এইগুলো হচ্ছে ইউনিসেলুলার অ্যালগি, দেখতে পাচ্ছিস একটা একটা সেল আমরা গুনতে পারছি। কিন্তু এইটা হচ্ছে ব্রড একটা মাল্টি সেলুলার অ্যালগি। এটা হচ্ছে দেখ ফিলামেন্টের মতো, ফিতের মতো অ্যালগিটা, এটাও আবার মাল্টি সেলুলার, থ্যালাস লাইক, ঠিক আছে, মাল্টি সেলুলার অ্যালগি। তাহলে অ্যালগির যে আমার হ্যাবিটেট দেখলাম, এক নাম্বার পয়েন্ট জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচার্স এর মধ্যে হ্যাবিটেট, অ্যালগি কোথায় থাকে? অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে। এই অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টটা হতে পারে ফ্রেশ ওয়াটার হতে পারে বা মেরিন ওয়াটার হতে পারে, মানে সল্টি ওয়াটারও হতে পারে। কিছু কিছু জায়গায় অ্যালগি কিন্তু ময়েস্ট, ময়েস্ট সয়েল, ময়েস্ট ল্যান্ড, ময়েস্ট রক্স, এই সমস্ত জায়গাতে অ্যালগি পাওয়া যেতে পারে, ঠিক আছে। আর অ্যালগির যে আমি বললাম যে বডি স্ট্রাকচার বা সেল স্ট্রাকচার, সেটা কিরকম হয়? এদের কি অ্যালগি কি, কিন্তু আমি যদি ধরি তাহলে এইটা হয় ইউনিসেলুলারও হতে পারে, ফিলামেন্টাসও হতে পারে, বা এর সাথে সাথে আমরা কলোনিয়ালও বলতে পারি, কলোনি ফর্ম করে থাকছে, বা মাল্টিসেলুলার। ইউনিসেলুলার যেমন ক্লামাইডোমোনাস, যেমন এই পিকচারটাই দেখ, এই যে এই অ্যালগিটা কিন্তু একটা ইউনিসেলুলার, একটা সিঙ্গেল সেল, ঠিক আছে। এই যে স্পাইরোগাইরা, যে স্পাইরোগাইরাটা এঁকেছি, মানে যে ছবিটা দেওয়া আছে, এটা কি সরু 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 লম্বা 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 দাগ দেখতে পাচ্ছি, তার মানে এটা হচ্ছে ফিলামেন্টাস ফর্ম। ভলভক্স দেখ, এই যে বল বক্সটাকে লক্ষ্য কর, বল বক্সের মধ্যে দেখ একটা কলোনির মতো, ফুটবলের মতো হয়ে আছে, এর মধ্যে ছোট 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 সাব কলোনি বা ক্ল্যামাইডোমোনাস দিয়ে তৈরি। তাহলে অনেক কটা ক্ল্যামাইডোমোনাস একসাথে মিলে একটা কলোনি ফর্ম করছে, যেটাকে বলা হচ্ছে বল বক্স। আর যেটা হচ্ছে সি লেটুস,
সি লেটুসটা কি? সি লেটুসটা হচ্ছে উলভা বা মাল্টিসেলুলার অ্যালগি একটা। তাহলে এদের বডি শেপ বা বডি অর্গানাইজেশন, সেলুলার অর্গানাইজেশন কিন্তু ভ্যারাইড ফর্মসে হতে পারে। তারা ইউনিসেলুলার থেকে শুরু করে কমপ্লেক্স মাল্টিসেলুলার অ্যালগি অব্দি দেখা যেতে পারে। যদি কোনো দিন এখানটায় আরো কয়েকটা অ্যালগি আছে, যেমন এই দেখ, এখানটা যদি দেখিস দেখবি এই যে এটা ক্ল্যামাইডোমোনাস, ঠিক আছে, এটা হচ্ছে এরকম ক্ল্যামাইডোমোনাস, এইটা হচ্ছে তোর ইউনিসেলুলার অ্যালগি, এখানটা দেখ কলোনির মতো ফর্ম করছে, এটা দেখ একটু বড় বড় স্ট্রাকচারস আছে, তার মানে এটাও মাল্টিসেলুলার, এটাও হচ্ছে মাল্টিসেলুলার, এটা হচ্ছে কলোনি করে আছে। তাহলে দেখ ডিফারেন্ট টাইপস, এটা ট্রি এর মতো হয়ে আছে কিছু কিছু, এটা হচ্ছে বা ফুলে ফুলে বাল্জ লাইক স্ট্রাকচার হয়েছে। তাহলে এই যে এই ডিফারেন্ট ফর্মস, এটাও যদি দেখিস এই যে এই অ্যালগির ছবিগুলো দেখ এখানটায়, এটা হচ্ছে সব ইউনিসেলুলার, এইগুলো এই যে এইগুলো হচ্ছে সমস্ত ইউনিসেলুলার। এটা দেখ কলোনি, এখানটা এই পিকচারটা দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে কলোনির মধ্যে ছোট 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 করে আছে। এইটা দেখ এই যে ভেসে আছে, যেটা মনে হচ্ছে এখানটায় বড় 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 পাতার মতো স্ট্রাকচারস, এটা কিন্তু কেল্প জাতীয় অ্যালগি। কেল্প হচ্ছে তোর, কেল্প ফরেস্ট বলা হয়। কেল্প ফরেস্ট কিন্তু একটা ভীষণ মানে নিয়ারলি 100 মিটার কেল্প ফরেস্টের হাইট হতে পারে, যেটা ওশেনের মধ্যে দেখতে পাওয়া যায়। এটা কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট ব্রাউন অ্যালগি। যাবো ক্লাসিফিকেশন গুলো আমরা আস্তে আস্তে পড়বো। তাহলে আমরা যে দুটো পয়েন্ট দেখলাম অ্যালগির ক্ষেত্রে, একটা হচ্ছে তাদের অরিজিন হচ্ছে ওয়াটারে, প্রিমিটিভ গ্রুপ অফ প্ল্যান্ট হচ্ছে অ্যালগি, সব থেকে প্রিমিটিভ গ্রুপ অ্যালগি। তার হ্যাবিটেট কিরকম? মোস্টলি অ্যাকুয়াটিক, তারা ফ্রেশ ওয়াটারেও থাকতে পারে, তারা মেরিন ওয়াটারেও থাকতে পারে, তারা ময়েস্ট সয়েলেও থাকতে পারে, তারা ময়েস্ট ল্যান্ডেও থাকতে পারে, ঠিক আছে, এই সমস্ত জায়গায় তাদের ময়েশ্চারটা থাকাটা ইম্পর্টেন্ট। কিছু কিছু টেরেস্ট্রিয়াল অ্যালগি হয়, কিন্তু ভেরি লেস, মানে বেশিরভাগটাই অ্যাকুয়াটিক এনভায়রনমেন্টের দিকে থাকে। তারপর তাদের বডি অর্গানাইজেশন দেখলাম। বডি অর্গানাইজেশনটা কিরকম দেখলাম আমি? মোস্টলি হচ্ছে তো ইউনিসেলুলার হতে পারে, ফিলামেন্টাস হতে পারে, কলোনিয়াল হতে পারে, মাল্টিসেলুলার হতে পারে, ডিফারেন্ট টাইপস অফ স্ট্রাকচার হতে পারে, ঠিক আছে, অ্যালগির যে স্ট্রাকচার গুলো দেখলাম। তাহলে এইবার যেটা আছে, তাহলে অ্যালগি কি রকম, কি হবে তার আরো কিছু কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স দেখ। অ্যালগি হচ্ছে ক্লোরোফিল বিয়ারিং অর্গানিজমস, মানে এরা হচ্ছে আমার অটোট্রপিক, মানে নিজের ফুড নিজে তৈরি করতে পারে, তাহলে হচ্ছে ফটোসিনথেটিক, নিজের ফুড নিজে তৈরি করতে পারে। এদের মধ্যে একটা কমন যে পিগমেন্ট থাকে সেটা হচ্ছে ক্লোরোফিল এ। ক্লোরোফিল এ হচ্ছে, এটা এই ক্লোরোফিল কি কিসের জন্য এসেনশিয়াল আমরা জানি? ফটোসিনথেসিসের জন্য, ঠিক আছে। এই ক্লোরোফিল এ যে একটা টাইপ অফ ক্লোরোফিল, সেটা কিন্তু হায়ার প্ল্যান্টসেও প্রেজেন্ট, অ্যালগির মধ্যেও প্রেজেন্ট, তাহলে কিছু কিছু সিমিলারিটি আমরা দেখতে পাবো। এরপর তো আমি বললাম অ্যালগি কিন্তু মোস্টলি অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে থাকে, ফ্রেশ ওয়াটার আর মেরিন ওয়াটার। এরপর আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে অ্যালগি ময়েস্ট সয়েল, ময়েস্ট স্টোনস এই সমস্ত জায়গাতে থাকে। ওর জন্য বর্ষাকালে যে আমরা আমরা স্লিপ করে যাচ্ছি কিছু কিছু জায়গাতে, দেখবি গ্রিন গ্রিন কালারের, দেখবি সেই সমস্ত, যদি পুকুরের ধারে যদি কেউ যায় গিয়ে থাকে, তাহলে সেই সমস্ত জায়গাতে অ্যালগি থাকে। পুকুরের উপরেও অনেক সময় অ্যালগি দেখতে পেয়ে যায়, ঠিক আছে। এটা যে কোনো একটা পন্ডের উপর গোটা সার্ফেসটা একটা গ্রিন কালারের স্ট্রাকচার দিয়ে মনে হচ্ছে কভার করে রেখেছে। কচুরিপানা নয়, আইকর্নিয়া ক্লাসিফি সেটা নয়, সেটা কিন্তু যার মধ্যে ফুল হয় সেটা কিন্তু অ্যাঞ্জিওস্পার্মস। এটা হালকা ম্যাট লাইক স্ট্রাকচার হয়ে আছে, সেটা অনেক সময় অ্যালগি থাকে, ঠিক আছে। অ্যালগি আরো কোথায় কোথায় পাওয়া যায়? সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনে দেখতে পাওয়া যায়। সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন মানে একে অপরকে ছাড়া থাকতে পারবে না। ধর একটা অর্গানিজম এ, একটা অর্গানিজম বি, দুজন দুজনকে ছাড়া তার লাইফ সাইকেল কমপ্লিট করতে পারে না, তাহলে এরা সিম্বায়োটিক রিলেশনশিপে রয়েছে। সেটাকেই বলা হচ্ছে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন বা মিউচুয়ালিস্টিক বিহেভিয়ার। কি রকম? যেমন হচ্ছে তার ফাঞ্জাইয়ের সাথে যখন অ্যালগি থাকে, তখন একটা অর্গানিজম তৈরি করে যেটার নাম হচ্ছে লাইকেন্স। তাহলে অ্যালগি কিন্তু সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনও থাকতে পারে ফাঞ্জাইয়ের সাথে, যেটাকে বলা হয় লাইকেন্স। এই ডিফারেন্ট ফর্মস অফ অ্যালগি গুলো দেখলাম আমরা। এরপর তো পড়ছি যখন, তখন অ্যালগির মধ্যে আরো কিছু কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার। অ্যালগির মধ্যে কি আমার কোনো, অ্যালগির মধ্যে মনে রাখবি অ্যালগির কিন্তু যে প্ল্যান্ট বডি, ঠিক আছে, সেটা হচ্ছে থ্যালাস লাইক। থ্যালাস লাইক, থ্যালাস মানে এদের বডি, প্ল্যান্ট বডিতে আমরা জেনারেলি হায়ার প্ল্যান্টসে কি দেখি? রুট, শুট, লিভস এ ডিফারেন্সিয়েটেড। এদের মধ্যে কিন্তু কোনো নো ডিফারেন্সিয়েশন ইনটু রুট, শুটস অ্যান্ড লিভস।
এদের মধ্যে কিন্তু কোনো রুট শুট বা লিফে এরা কিন্তু ডিফারেন্সিয়েটেড নয়, অ্যালগির যে বডি। ঠিক আছে, আর তার সাথে কি আছে আমরা দেখব, এদের যেই সেক্স অর্গানস গুলো হয়, প্রত্যেকটা অর্গানিজমের সেক্স অর্গানস হয়, সেই সেক্স অর্গানস গুলো কিরকম, ইউনিসেলুলার, মানে একটা সিঙ্গেল সেলড সেক্স অর্গান। যদি ধর একটা ফিলামেন্টাস অ্যালগি আছে, কিন্তু এর সেক্স অর্গানটা হবে এইরকম একটাই, ধর এখান থেকে আছে একটা সিঙ্গেল সেলড সেক্স অর্গান। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট ফিচার। অ্যালগির যে প্ল্যান্ট বডি, সেই প্ল্যান্ট বডিটা কিরকম হয় আমরা জানি, কোন একটা অর্গানিজম আইদার মানে হ্যাপ্লয়েড কন্ডিশন থাকতে পারে বা ডিপ্লয়েড কন্ডিশনে থাকে। প্ল্যান্টের ক্ষেত্রে দুটো কন্ডিশনই দেখা যায়, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে হচ্ছে এন, যার বডির মধ্যে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে এন, যেমন আমাদের গ্যামেটস এর মধ্যে রয়েছে সেই রকম। আর ডিপ্লয়েড মানে যার ডিপ্লয়েড কন্ডিশনে রয়েছে 2n। ঠিক আছে, তাহলে এই প্ল্যান্ট বডিটা মোস্টলি হয় হচ্ছে হ্যাপ্লয়েড ইন নেচার, যেটা হচ্ছে এন, যেটা হচ্ছে ডমিনেন্ট ফেজ। তার মানে আমরা এই যে এই অ্যালগিটা দেখতে পেলি, এই যে এইটা, এই যদি অ্যালগির মধ্যে ক্রোমোজোম কটা আছে যদি দেখি, সেই অ্যালগির মধ্যে ক্রোমোজোম পাবি হ্যাপ্লয়েড, মানে এটার মধ্যে এই যে এই স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারে যদি ক্রোমোজোম থাকে হচ্ছে 10, আমি বললাম, এ যখন স্পোরোফাইট তৈরি করবে, মানে এর যখন ফার্টিলাইজেশন হবে দিয়ে একটা টেম্পোরারি একটা স্ট্রাকচার তৈরি করবে, তার ক্রোমোজোম সংখ্যা থাকবে হচ্ছে 20। তাহলে মনে রাখার বিষয় কি, এখানে অ্যালগির ডমিনেন্ট ফেজ কোনটা, সেটা হচ্ছে প্ল্যান্ট বডি হচ্ছে হ্যাপ্লয়েড, বা এটাকে আমরা বলি গ্যামেটোফাইট ফেজ। তাহলে গ্যামেটোফাইট, এটাই কিন্তু অ্যালগির ক্ষেত্রে, এই যে এটাই কিন্তু অ্যালগির ক্ষেত্রে হচ্ছে ডমিনেন্ট ফেজ। ডমিনেন্ট ফেজ, ঠিক আছে। তাহলে এটা গেল অ্যালগির ক্ষেত্রে, প্ল্যান্ট বডি দেখলাম, সেক্স অর্গানস দেখলাম, থ্যালাস লাইক স্ট্রাকচার দেখলাম, এদের মধ্যে কিন্তু কোনো রকম রুট শুট বা লিভস এ ডিফারেন্সিয়েশন করা থাকে না। এরপর যেটা দেখব সেইটা হচ্ছে আমার, হ্যাঁ এরপর যেটা হচ্ছে এদের রিপ্রোডাকশন কিন্তু অনেক রকম ডিফারেন্ট ফর্মস এ হতে পারে। আমরা জানি অ্যালগির যে জেনারেল রিপ্রোডাকশন সেটা হতে পারে, যেমন নর্মাল যেটা হয়, ভেজিটেটিভ হতে পারে, এসেক্সুয়াল হতে পারে, বা সেক্সুয়াল হতে পারে। ঠিক আছে, এই ভেজিটেটিভ মানে হচ্ছে তো যেটাই ফ্র্যাগমেন্টেশন, যেমন একটা ধর কোনো একটা ফিলামেন্ট রয়েছে, সেটা ভেঙে গেল, ধর এটা একটা ফিলামেন্ট, ঠিক আছে, এটা ধর একটু ভেঙে গেল এখান থেকে, এইরকম পার্ট, এখান থেকে কিন্তু আবার নিউ ফিলামেন্ট ফর্ম করবে, তাহলে কোনো গ্যামেটের ফিউশন হলো না, এখানটায় ফ্র্যাগমেন্টেশন হলো। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কি দিয়ে, স্পোর, স্পোর তৈরি করে একটা অ্যাসেক্সুয়াল স্ট্রাকচার, সেখান থেকে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় গ্যামেটস এর ফিউশন করে। ঠিক আছে, এটা হচ্ছে ডিফারেন্ট ফর্মস অফ রিপ্রোডাকশন ইন অ্যালগি। এরপর হচ্ছে আমরা জানি প্রত্যেকটা অর্গানিজমের ক্ষেত্রে যদি সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, তাহলে কি হয়, ফার্স্টে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ফলে জাইগোট তৈরি হবে, জানি এটা ডিপ্লয়েড স্ট্রাকচার, এখান থেকে এমব্রিও তৈরি হয়, তারপর একটা প্ল্যান্ট বডি বা অ্যানিমাল বডি তৈরি হয়। অ্যালগির ক্ষেত্রে কিন্তু কোনো এমব্রিও তৈরি হয় না, এটা মনে রাখতে হবে। অ্যালগির ক্ষেত্রে কিন্তু কোনো রকম ভাবে এমব্রিও তৈরি হয় না। কিছু কিছু হায়ার গ্রুপ অফ অ্যালগির ক্ষেত্রে পোস্ট ফার্টিলাইজেশন চেঞ্জেস হয়, পোস্ট ফার্টিলাইজেশন চেঞ্জেস হচ্ছে, কিন্তু কোন রকম ভাবে এমব্রিও ফর্ম করে না অ্যালগির ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টস গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। অ্যালগির ক্ষেত্রে বডি অর্গানাইজেশন কিরকম, অ্যালগির মধ্যে কিরকম পিগমেন্টস আছে, ক্লোরোফিল এ যেমন কমন পিগমেন্ট, অ্যালগি কোথায় পাওয়া যায়, অ্যালগির কাজ কি, আমি বললাম সব থেকে বেশি কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে আর ওয়াটার বেশি লিভার, সরি কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে আর অক্সিজেন বেশি ইভলভ করে, সেটা হচ্ছে অ্যালগি। হায়ার প্ল্যান্টস এর থেকেও বেশি এফিশিয়েন্ট, এদের ডাইভার্সিটিটা হিউজ, মানে একটা ল্যান্ডেও দেখতে পাওয়া যাচ্ছে, ওশেনের মধ্যেও দেখতে পাওয়া যাচ্ছে, ইউনিসেলুলারও হতে পারে, মাল্টিসেলুলারও হতে পারে, তাহলে ভ্যারাইড ডাইভার্সিটি হতে পারে। তাদের কিছু কিছু ফিচার্স দেখলাম, এমব্রিও ফর্ম করে না, ইম্পর্টেন্ট ফিচার, নন এমব্রিও ফাইটস এটা। তারপর এটার মধ্যে কিন্তু যে সেক্স অর্গানস যেগুলো, সেগুলো কিন্তু মানে এদের ক্ষেত্রে কিন্তু ইউনিসেলুলার সেক্স অর্গান। ঠিক আছে, যেমন একটা মেল সেক্স অর্গান আর ফিমেল সেক্স অর্গান থাকবে, দুটোই কিন্তু একটা একটা সেল দিয়ে তৈরি হবে। ঠিক আছে, এদের মধ্যে কিন্তু হায়ার গ্রুপ যেগুলো হচ্ছে প্ল্যান্ট লাইক অ্যালগি, তাদের মধ্যে কিন্তু কোনো রুট বা শুটে
ডিফারেন্সিয়েটেড নয়, লিফ বা রুট, রুট শুট এর মধ্যে ডিফারেন্সিয়েশন করা নেই, তাহলে এই সমস্ত স্ট্রাকচার যাদের মধ্যে রুট শুটে আমি ডিফারেন্সিয়েট করতে পারি না তাকে বলি থ্যালাস। তাহলে অ্যালগির থ্যালাস হলো। আর এদের ডমিনেন্ট ফেজ হচ্ছে হ্যাপ্লয়েড ফেজ। ঠিক আছে। আর যদি একটু মনে রাখার দরকার সেটা হচ্ছে এদের মেল সেক্স অর্গানটাকে কি বলা হয়, ফিমেল সেক্স অর্গানটাকে কি বলা হয়। যেটা মেল সেক্স অর্গান সেটাকে বলি আমরা অ্যানথেরিডিয়াম, আর যেটা ফিমেল সেই ফিমেল সেক্স অর্গানটাকে বলি উগোনিয়াম। ঠিক আছে। আরো ডিটেলস আমরা দেখবো, এটা শুধু এই পয়েন্টস গুলো আমাদের মনে রাখলেই হবে। তাহলে এটা গেল বেসিক জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ অ্যালগি, কিছু কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স। এরপর যখন অ্যালগি পড়বো তাহলে অ্যালগি, যে স্টাডি অফ অ্যালগি, আমরা যে অ্যালগি পড়ছি সেটা তো একটা ব্রাঞ্চ অফ বটানি, সেই ব্রাঞ্চটার নাম কি, ফাইকোলজি। ঠিক আছে। ফাইকোজ মানে হচ্ছে, ফাইকোজ হচ্ছে একটা সিউইড থেকে এসে ফাইকোজ। ঠিক আছে। এই ফাইকোলজিকে বলা হচ্ছে স্টাডি অফ অ্যালগি। যারা অ্যালগি নিয়ে পড়াশোনা করছে, যারা অ্যালগি নিয়ে গবেষণা করছে তাদেরকে বলা হচ্ছে ফাইকোলজিস্ট। আমি তোরা যদি, তোদের মধ্যে যদি কেউ ফিউচারে অ্যালগি নিয়ে পড়াশোনা করতে পারে, যেটা হিউজ অ্যাসপেক্ট অ্যালগি। যত এই যে বায়োফুয়েল আমরা যত শুনছি, যেমন আমরা শুনেছি বায়োগ্যাস, সেরকম বায়োফুয়েল প্রোডাকশন, বায়োডিজেল প্রোডাকশন, এগুলো কিন্তু অ্যালগি কালচার করে হচ্ছে। অ্যালগাল বায়োটেকনোলজি এখন খুব ইম্পর্টেন্ট, এসেনশিয়াল। দেখবি যখন ইকোনমিক অ্যাসপেক্টসটা পড়ছি, আমরা যখন পড়ছি সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে ইকোনমিক অ্যাসপেক্টস। তাহলে একটা জিনিস যখন পড়ছি তার একটা কোনো না কোনো অ্যাসপেক্ট রয়েছে, আমি শুধু পড়ে চলে গেলাম এদের ক্লাসিক্যাল ব্যাপারটা, ফিচার্স কি, ট্যাক্সোনমি কি, দেখতে কিরকম, সেটা জানলে হবে না। পড়ছি তার না কোনো, তার কোনো না কোনো একটা ইমপ্লিকেশনস রয়েছে, কোনো না কোনো অ্যাপ্লিকেশন থাকবে আমাদের। সেটা হচ্ছে তারা, তাহলে অ্যালগি নিয়ে যারা পড়াশোনা করছে তাদেরকে বলা হয় ফাইকোলজিস্ট। এবার অ্যালগির স্টাডি কেউ না কেউ তো প্রথম শুরু করেছিল ইন ডিটেলস, সেটাকে বলা হয় এফি ফ্রিচ। দেখবি সিলেবাসে মেনশন করা আছে ফ্রিচের ক্লাসিফিকেশন সিস্টেম, সেটা পড়তে হবে যারা মেজরে বোটানিতে রয়েছে। সেটাকে বলা হয় ফাদার অফ ফাইকোলজি। এফি ফ্রিচ ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ফাইকোলজি। আর ফাদার অফ ফাইকোলজি ইন ইন্ডিয়া সেটা হচ্ছে এমওপি আয়েঙ্গার। যে ছবিটা আমি দিয়েছি সেটা হচ্ছে এমওপি আয়েঙ্গারের ছবি। ঠিক আছে। ইনি কিন্তু অ্যালগির ওপর ইন্ডিয়াতে প্রচুর কাজ করেছিলেন। এই স্লাইডটা আমি দেখালাম এর আগেই, যেটাই হচ্ছে প্রচুর ডিফারেন্ট, মানে অ্যালগির যে ডিফারেন্ট ফর্মস, ইউনিসেলুলার থেকে ফিলামেন্টাস থেকে মাল্টিসেলুলার, সেইগুলো আমরা দেখতে পাচ্ছি, কত ভ্যারাইড ফর্মস রয়েছে অ্যালগির। এখানটায় দেখতে পাচ্ছি এই যে কালার দেখতে পাচ্ছি অ্যালগির মধ্যে, এই স্লাইডের সমস্ত অ্যালগি হচ্ছে গ্রিন কালারের। কালারটা কোথা থেকে আসে, পিগমেন্ট থেকে। ঠিক আছে। এই পিগমেন্ট থেকে আসে যখন, সেরকম আমরা একটা ডিফারেন্ট, এর মধ্যে ভ্যারাইড পিগমেন্টস রয়েছে। এর মধ্যে দেখ অ্যালগি যেটা হচ্ছে কোরাল লাইক স্ট্রাকচার, রেড কালার, তার মানে এর মধ্যে রেড কালারের পিগমেন্ট রয়েছে কোনো না কোনো। একটু ইয়েলোইশ ব্রাউন দেখতে পাচ্ছি, তাহলে এরকম কোনো পিগমেন্ট রয়েছে। এখানটায় ব্রাউন কালারের যে কেল্প ফরেস্ট দেখলাম, সেই কেল্প ফরেস্ট হচ্ছে ব্রাউন কালারের একটা স্ট্রাকচার, সেখানটাও আমরা দেখতে পারি ডিফারেন্ট টাইপস অফ অ্যালগি। ঠিক আছে। তাহলে আমরা দেখলাম অ্যালগির ফাদারকে, অ্যালগির স্টাডি কি, কেন করছি, ইম্পর্টেন্স। এইবার অ্যালগির মধ্যেও তো ডিফারেন্ট ক্লাসেস আছে, তাই তো। অ্যালগির মধ্যেও দেখবি ভাগ করা আছে, তো সিলেবাসে দেখবি সায়ানোফাইসি, ব্যাসিলারিওফাইসি, ফিওফাইসি, রোহোডোফাইসি, ক্লোরোফাইসি, এই ডিফারেন্ট ক্লাসেস। যদি 11টা পড়ে থাকিস ভালো করে, ক্লাস 11 বায়োলজিতে, তাহলে দেখবি আমাদের যে চ্যাপ্টার 2 এবং সেখানে ছিল হচ্ছে চ্যাপ্টার 3, যদি আছে সরি চ্যাপ্টার 3 প্ল্যান্ট কিংডমের মধ্যেও কিন্তু এই ক্লাসিফিকেশন গুলো আছে। হয়তো ব্যাসিলারিওফাইসি ছিল না, কিন্তু এখানটায় আছে। তাহলে এই অ্যালগির ক্লাসেস মানে অ্যালগির যে ভ্যারাইড ফর্মস আছে, ডিফারেন্ট টাইপস অফ অ্যালগি রয়েছে, সেই ডিফারেন্ট টাইপস অফ অ্যালগিকে কিছু কমন ক্যারেক্টারিস্টিক ফিচার্স এর উপর ভাগ করে জেনারেলি আমরা কিছুটা কয়েকটা ক্লাসেসে ভাগ করি। সেরকম আমি একটা ওভারঅল ব্রড ক্লাসেস বলেছি, সেটা হচ্ছে সায়ানোফাইসি বা মিক্সোফাইসি, ক্লোরোফাইসি বা এটাকে বলা হয় গ্রিন অ্যালগি, ক্যারোফাইসি, কারা জাতীয় জীবগুলো অনেক সময় ক্যারোফাইসির মধ্যে ধরা হয়। দেখ এরকম এখানটা যদি আমি দেখি, তাহলে এই যে এরকম ব্রাঞ্চেস লাই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ক্যারোফাইসি। ফিওফাইসি মানে হচ্ছে ব্রাউন অ্যালগি। দেখ এখানে সমস্ত অ্যালগির কালার গুলো হচ্ছে ব্রাউন কালার, তাহলে ব্রাউন কালারের পিগমেন্টটা ডমিনেট করছে এর মধ্যে। আর রোহোডোফাইসি মানে সমস্ত অ্যালগি গুলো এখানে রেড কালারের, তাহলে রেড কালারের পিগমেন্টস এর মধ্যে ডমিনেট করছে, ওর জন্য এটাকে বলা হয় রোহোডোফাইসি। আর এইটা হচ্ছে ব্যাসিলারিওফাইসি। ব্যাসিলারিওফাইসি মানে সব এগুলো ইউনিসেলুলার, এগুলো কিন্তু সবই
প্রায় আমার ইলেকট্রন মাইক্রোস্কোপ বা তোর হাই পাওয়ার কম্পাউন্ড মাইক্রোস্কোপ ছাড়া আমি কিন্তু দেখতে পাবো না। ঠিক আছে, এগুলোকে বলা হয় ডায়াটমস। ডায়াটমস গুলো কিন্তু আমার ব্যাসিলারোফাইসির মধ্যে পড়ে। তাহলে আমরা দেখলাম বেসিক জেনারেল ক্রাইটেরিয়া পিগমেন্টস এর উপর বেসিস করে, বা আরো ডিফারেন্ট সেল স্ট্রাকচার, সেল শেপ, কিভাবে তারা স্টোরেজ ফুড কিরকম না কিরকম, সেইভাবে আমরা অ্যালগিকে ক্লাসেসে ভাগ করতে পারি। কি কি ক্লাসেসে? সায়ানোফাইসি বা মিক্সোফাইসি, ক্লোরোফাইসি, ক্যারোফাইসি, ফিওফাইসি, রোহোডোফাইসি, অ্যান্ড পরেরটা যেটা ছিল সেটা হচ্ছে আমার ব্যাসিলারিওফাইসি। ঠিক আছে, তাহলে এইবার আস্তে আস্তে আমরা একটা একটা ক্লাস করে ধরবো এবং একটা ক্লাস করে আমরা পড়াশোনাটা শুরু করব। তাহলে ফার্স্ট গ্রুপ অফ অ্যালগি সেটা হচ্ছে সায়ানোফাইসি অর মিক্সোফাইসি। এই সায়ানো টার্মটা থেকেই আমরা বুঝতে পারবো, সায়ানো বা সায়ান কালারটা মনে আছে নিশ্চয়ই সবার, একটু ব্লুইশ কালার, একটু ব্লুইশ একটু গ্রিনিশ কালারের যে হয় অ্যালগি, সেটাকে বলা যায় সায়ানোফাইসি। তাহলে এই অ্যালগিটার আর একটা নাম হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি, বিজিএ আমরা এটাকে বলতে পারি। তাহলে যেটাকে বলি আমরা বিজিএ, ব্লু গ্রিন অ্যালগি। এই পিকচারটা দেখতে পাচ্ছি, এটা স্লাইমি লাইক স্ট্রাকচার, মনে হচ্ছে তো স্লাইমি লাইক স্ট্রাকচার, এটাই একটা ব্লু গ্রিন অ্যালগি। ঠিক আছে, মানে এর মধ্যে অনেক ভ্যারাইটিস ফর্মস অফ ব্লু গ্রিন অ্যালগি আছে, দেখতে পাবো। আমরা সাধারণত জানি প্ল্যান্ট সেলস হচ্ছে ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক মানে যাদের ট্রু নিউক্লিয়াস রয়েছে এবং যাদের মধ্যে মেমব্রেন বাউন্ড অর্গানিলস রয়েছে, তাহলে এরা হচ্ছে অ্যাডভান্স গ্রুপ অফ সেলস। তাহলে অ্যালগির সমস্ত সেলস গুলো ইউক্যারিওটিক হওয়া উচিত, তাই তো? কিন্তু নয়, অ্যালগির সমস্ত সেলস কিন্তু ইউক্যারিওটিক নয়। কিছু কিছু অ্যালগাল সেলস হয় সেটা প্রোক্যারিওটিক। তাহলে এই যে সায়ানোফাইসি বা ব্লু গ্রিন অ্যালগি যাকে বলছি, তাদের মধ্যে যত সেলস আছে, মানে যত ব্লু গ্রিন অ্যালগি হয়, সেইগুলো সবই কিন্তু প্রোক্যারিওটিক সেলস তাদের মধ্যে। ঠিক আছে, তাদের কিন্তু কোনো ওয়েল অর্গানাইজড নিউক্লিয়াস নেই, তাদের মধ্যে কিন্তু মেমব্রেন বাউন্ড অর্গানিলস নেই। ঠিক আছে, তাদের মধ্যে নিউক্লিওয়েড বা জেনোফোর প্রেজেন্ট। তাহলে সমস্ত প্রোক্যারিওটিক সেলস এর মধ্যে যেই যেই ফিচার্স আছে, সায়ানোফাইসির মধ্যেও কিন্তু সেই সেই ফিচার্স রয়েছে। ঠিক আছে, এইবার হচ্ছে তোর সায়ানোফাইসি হলো। তাহলে সায়ানোফাইসি দেখবি যে ফিচার্সটা বললাম প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটসকে আমরা কোন কিংডমের মধ্যে রাখি? আর এই সুইট টেকারের যে 5 কিংডম ক্লাসিফিকেশন, সেখানে প্রোক্যারিওটসকে রাখি হচ্ছে মনেরার মধ্যে। ঠিক আছে, ব্যাকটেরিয়া বলি, সমস্ত ব্যাকটেরিয়া প্রোক্যারিওটস এর মধ্যে আছে, মনেরার মধ্যে। তাহলে এই যে সায়ানোফাইসি প্রোক্যারিওটিক নেচারের জন্যই একে আর একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। ঠিক আছে, যেহেতু এরা সবাই প্রোক্যারিওটিক, ওর জন্য এটাকে বলা হয় সায়ানোব্যাকটেরিয়া। এইবার দেখবো এদের মধ্যে পিগমেন্টস কি কি আছে। কারণ কি জানি প্রোক্যারিওটিক হলেও এরা কিন্তু নিজের ফুড নিজে তৈরি করতে পারে, ফটোসিনথেটিক পিগমেন্টস রয়েছে। তাহলে কি কি ফটোসিনথেটিক পিগমেন্টস রয়েছে? সেই পিগমেন্টস এর উপর নির্ভর করেই কিন্তু অ্যালগির যে কালারটা হয়। আমরা যে প্ল্যান্টস কে গ্রিন দেখতে পাচ্ছি, বিশেষ করে প্ল্যান্টস এর পাতাগুলোকে, কেন? তাদের মধ্যে ক্লোরোফিল রয়েছে। তাহলে কি করছে? আমাদের যে লাইটটা পড়ছে সানলাইট, তাদের মধ্যে যে ডিফারেন্ট ফর্মস অফ ওয়েভলেন্থ রয়েছে, তাদের মধ্যে যে গ্রিন কালার রয়েছে সেটাকে কি করছে? রিফ্লেক্ট করে দিচ্ছে। তাহলে যে ডিফারেন্ট পিগমেন্টস ডিফারেন্ট কালারকে অ্যাবজর্ব করে এবং ডিফারেন্ট কালারকে রিফ্লেক্ট করে, সেই ওয়েভলেন্থ ভ্যারি করে। তাহলে অ্যালগির এই ব্লু গ্রিন অ্যালগির মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো এমন একটা মানে পিগমেন্ট রয়েছে যেটা যেই ওয়েভলেন্থটাকে রিটার্ন ব্যাক করছে, রিফ্লেক্ট করছে, ওই জন্য একটা ব্লুইশ গ্রিন কালার দেখতে পাচ্ছি। ওর জন্য আমাদের পিগমেন্টসটা পড়তে হবে, কি কি পিগমেন্টস রয়েছে। ফার্স্টে যেটা বললাম সেটা হচ্ছে ক্লোরোফিল এ। এর মধ্যে যে এসেনশিয়াল পিগমেন্ট হায়ার প্ল্যান্টস এর মধ্যে রয়েছে সেটা হচ্ছে ক্লোরোফিল এ। তার সাথে সাথে রয়েছে বিটা ক্যারোটিন। ঠিক আছে, বিটা ক্যারোটিন প্রেজেন্ট। ফাইকোবিলি প্রোটিনস মানে ফাইকোসায়ানিন। ফাইকোসায়ানিনের মধ্যে, ফাইকোসায়ানিন একটা পিগমেন্ট, ফাইকো টার্মটা এসেছে এই অ্যালগি থেকে, আর সায়ানিন তো ব্লু গ্রিন কালার পিগমেন্ট। তাহলে এই ফাইকোসায়ানিনের মধ্যে সি ফাইকোসায়ানিন, অ্যালো ফাইকোসায়ানিন আর ফাইকোএরিথ্রিন, এই ডিফারেন্ট গ্রুপস অফ যেই পিগমেন্টস রয়েছে এগুলো ফাইকোসায়ানিনের মধ্যে পড়ছে। সেই ফাইকোসায়ানিন গুলো একটা প্রোটিনের সাথে অ্যাটাচ করে অ্যালগি সেলস এর মধ্যে, এই সায়ানোফাইসি অ্যালগি সেলস এর মধ্যে থাকতে পারে, যেগুলোকে বলা হচ্ছে ফাইকোবিলি প্রোটিনস। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এটা, যে পিগমেন্টস কি কি পিগমেন্টস প্রেজেন্ট আছে সায়ানোফাইসির মধ্যে। একটা হচ্ছে ক্লোরোফিল এ, বিটা ক্যারোটিন, ফাইকোবিলি প্রোটিনস যেমন ফাইকোসায়ানিন, ফাইকোসায়ানিনের মধ্যে সি ফাইকোসায়ানিন,
অ্যালোফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন, এর সাথে সাথে মেক্সোজ্যান্থিন অ্যান্ড মেক্সোজ্যান্থোফিল। তাহলে জ্যান্থোফিলের পার্ট হচ্ছে মেক্সোজ্যান্থিন এন্ড মেক্সোজ্যান্থোফিল, এগুলো কিন্তু প্রেজেন্ট। জ্যান্থোফিল বা এইগুলোর মানে জানিস তো? জ্যান্থোফিল মানে একটা হচ্ছে অর্গানিক কার্বন, অর্গানিক কম্পাউন্ড যার মধ্যে CH O প্রেজেন্ট রয়েছে, ঠিক আছে? আর ক্যারোটিনের মধ্যে শুধু CH প্রেজেন্ট থাকে। তাহলে এই যে ডিফারেন্ট এরকম করে স্ট্রাকচার তৈরি করে এই পিগমেন্টস গুলো প্রেজেন্ট। আর একটা ইম্পর্টেন্ট ফিচার পিগমেন্টস এর পর যেটা হচ্ছে, এদের মধ্যে কিন্তু কোনো ফ্ল্যাজেলেটেড সেলস থাকবে না, নো ফ্ল্যাজেলেটেড স্টেজ। এদের মধ্যে যে গ্যামেটস তৈরি হবে তাদের মধ্যে কিন্তু কোনো ফ্ল্যাজেলা নেই, যে স্পোর তৈরি হচ্ছে কোনো ফ্ল্যাজেলা নেই, এদের কিন্তু কিন্তু কোনো মোটাইল স্টেজ নেই, এটা মনে রাখতে হবে। এদের মধ্যে কিন্তু কোনো ফ্ল্যাজেলা নেই, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট গেল। অ্যাবসেন্স অফ এনি ফ্ল্যাজেলেটেড সেলস ইজ নোন অ্যাজ ইন সাইনোফাইসি অর মিক্সোফাইসি, ঠিক আছে? স্টোরেজ প্রোডাক্ট কি হতে পারে? স্টোরেজ প্রোডাক্ট মানে এই যে অ্যালগি যে ফটোসিনথেসিসটা করলো, তার মধ্যে তো ফুডটাকে স্টোর করে রাখতে হবে। আমরা জানি প্ল্যান্টের স্টোরেজ প্রোডাক্ট হচ্ছে স্টার্চ, ঠিক আছে? স্টার্চ ফর্মে প্ল্যান্ট তার নিজের গ্লুকোজটাকে স্টোর করে রাখছে। স্টার্চ হচ্ছে একটা পলিস্যাকারাইড। তাহলে এই যে স্টোর করে রাখছে, সে স্টোর করে রাখছে কি ফর্মে? সেটা হচ্ছে আইদার সায়ানোফাইসিয়ান স্টার্চ বলতে পারি বা মিক্সোফাইসিয়ান স্টার্চ। স্টার্চের একটা মডিফাইড ফর্ম, সেটা হচ্ছে সায়ানোফাইসিয়ান স্টার্চ। সায়ানোফাইসিয়ান স্টার্চ হিসেবে স্টোর করে রাখতে পারে। আর আর একটা কি ফর্মে স্টোর করে রাখতে পারে, সেটা হচ্ছে সায়ানোফাইসিয়ান গ্রানিউলস, যেটা হচ্ছে প্রোটিনেশিয়াস স্ট্রাকচার। সায়ানোফাইসিয়ান গ্রানিউলস, তাহলে এই ফর্মেও স্টোর করে রাখতে পারে। তাহলে সাইনোফাইসিয়ান স্টার্চ এন্ড সাইনোফাইসিয়ান গ্রানিউল, এই দুটো ফর্মেই কিন্তু ও তাদের ফুডটাকে স্টোর করে রাখতে পারে, ঠিক আছে? সাধারণত এটা তাহলে এদের হচ্ছে কিছু কিছু ইম্পর্টেন্ট ফিচার্স, ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স গুলো আমরা দেখলাম এর মধ্যে। এদের মধ্যেও কিন্তু ভ্যারাইড ফর্মস অফ স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। কিরকম কিরকম স্ট্রাকচার? একটা হতে পারে ইউনিসেলুলার স্ট্রাকচার, একটা হতে পারে নন ফিলামেন্টাস কলোনিয়াল ফর্ম হতে পারে, আর একটা হতে পারে ফিলামেন্টাস মাল্টিসেলুলার স্ট্রাকচার, কিন্তু এই ব্লু গ্রিন অ্যালগির মধ্যে নেই। তাহলে ইউনিসেলুলার স্ট্রাকচারের মধ্যে কি কি আছে? সেই সেই ইউনিসেলুলার স্ট্রাকচার গুলো যেরকম, এই যে এটা একটা দেখতে পাচ্ছি যে ইউনিসেলুলার স্ট্রাকচার, ইউনিসেল, একটা সেল অ্যাটাচ হয়ে আছে এরকম। এখানে দেখ একটা ফিল্ডের মধ্যে, এটা মাইক্রোস্কোপিক ফিল্ড বলা হয়, মাইক্রোস্কোপ থেকে ছবিটা তোলা। এখানে একটা কলোনির মতো করে আছে অনেক কটা সেলস, ঠিক আছে? তাহলে এটা ফিলামেন্ট হচ্ছে না, ফিতের মতো লাগছে না, কিন্তু কলোনিয়াল, কলোনি করে ফর্ম করছে। এটা কলোনির, কলোনি যেমন দেখি আমাদের হাউসিং কলোনি, সেরকম এখানটা একটা ফাংশন করবে, এটা একটা ফাংশন করছে আলাদা, এটা একটা আলাদা ফাংশন করছে, কোঅর্ডিনেটেড ফাংশন হচ্ছে, ঠিক আছে? তাহলে এটাকে বলা হচ্ছে কলোনিয়াল ফর্ম। এবার হচ্ছে ফিলামেন্টাস। ফিলামেন্টাস মানে এটা ফিতের মতো দেখতে পাচ্ছিস, তাহলে এই যে বিডস লাইক স্ট্রাকচার এরকম মনে হচ্ছে, ফিতে ফিতে ফিতের মতো, এটাকে বলা হচ্ছে ফিলামেন্টাস স্ট্রাকচার, ঠিক আছে? এইটা তাহলে ইউনিসেলুলার ফর্ম হতে পারে, নন ফিলামেন্টাস কলোনিয়াল ফর্ম হতে পারে, বা ফিলামেন্টাস ফর্ম। এইরকম এদের হচ্ছে রেঞ্জ অফ স্ট্রাকচার বা রেঞ্জ অফ থ্যালা স্ট্রাকচার হলো। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফিলামেন্ট। যে পুঁথির মালার মতো দেখতে পাচ্ছিস, যে পার্লস এর মতো, পার্লস এর একটা চেনের মতো আছে যে ফিলামেন্ট। এই ফিলামেন্টের উপর যে এক একটা ইন্ডিভিজুয়াল সেলস, এটা একটা সেল, এটা একটা সেল, ঠিক আছে, এটা একটা সেল, এর উপর কিন্তু অনেক, এই যে সবসময় ব্লু গ্রিন অ্যালগির মধ্যে মনে রাখবি, এই যে সেলস গুলোর উপর একটা এরকম কভারিং থাকে, শীট, যেটাকে বলা হয় মিউসিলেজেনাস কভারিং। দেখ এখানটা দেখতে পাবি, এই ফিলামেন্টটা দেখতে পাচ্ছিস ভেতরে, এই যে এই ফিলামেন্টটা, এর বাইরে কিন্তু একটা মিউসিলেজ দিয়ে কভারিং করা আছে, যেটাকে বলা হচ্ছে মিউসিলেজেনাস কভারিং। এই যে স্লিপারি নেচার হয় না, ওর জন্যই। এই যেটা দেখতে পেলি, এই যে এইরকম, তার মানে কি আছে বলতো, এর মধ্যে অনেক কটা ফিলামেন্টস একসাথে আছে এবং তার বাইরে একটা পুরো মিউসিলেজের মতো কভারিং করে আছে, স্লাইমি কভারিং, ঠিক আছে? সেটাকেই বলা হচ্ছে মিউসিলেজেনাস কভারিং। এটা একটা ইম্পর্টেন্ট ফিচার ব্লু গ্রিন অ্যালগির, মিউসিলেজ দিয়ে কভার করা থাকবে। তাহলে এটা ফিলামেন্টস মানে বুঝতে পারলি, থ্রেড লাইক স্ট্রাকচার, মানে এরকম 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 করে আছে, মানে এরকম চেইন করে আছে, সেটা হচ্ছে তোর ফিলামেন্ট। এরকম স্ট্রাকচার হচ্ছে ব্লু গ্রিন অ্যালগির ফিলামেন্ট যারা ফর্মেট, তারা ইউনিসেলুলার, তারা না। এই ফিলামেন্টটা দেখ, এটা এখানটা ব্রাঞ্চিং দেখা যাচ্ছে। কিরকম ব্রাঞ্চিং? ট্রু ব্রাঞ্চিং। এই যে একটা হরাইজন্টাল সিস্টেম গেছে, সেখান থেকে একদম ইকুয়ালি ভাগ হয়ে গিয়ে একটা ইরেক্ট সিস্টেম অ্যারাইজ করেছে।
সেইটাকে বলা হচ্ছে ট্রু ব্রাঞ্চিং। মানে ট্রু ব্রাঞ্চিং মানে এইটা এলো এখান থেকে এবার এরকম ব্রাঞ্চ করলো 90 ডিগ্রিজ বা 85 এরকম ডিগ্রিজে, সেটা হচ্ছে ট্রু ব্রাঞ্চিং, ডিফারেন্ট ডিফারেন্ট ফিলামেন্টস হয়ে গেল। ট্রু ব্রাঞ্চিং। ফলস ব্রাঞ্চিং দেখা যেতে পারে ফিলামেন্টাস অ্যালগির ক্ষেত্রে, মানে ধর এইরকম করে আসছে, এসে এই যে এখান থেকে একটা এক্সট্রা ফিলামেন্ট এসে এখান থেকে ব্রাঞ্চ করে গেল, এরকম ফলস ব্রাঞ্চিং। মানে একটা পার্টি, ধর এই দুটো যে আঁকলাম এই দুটো কিন্তু একটাই পার্ট, কিন্তু বাই চান্স ব্রেক হয়ে গিয়ে আর একটা সাইডে চলে গেছে, সেটাকে বলা হচ্ছে ফলস ব্রাঞ্চিং। তাহলে ফিলামেন্টাস যখন পড়বো ফর্ম অফ ব্লু গ্রিন অ্যালগি, তার মধ্যে ব্রাঞ্চিং দু রকমের হতে পারে, একটা হতে পারে ট্রু ব্রাঞ্চিং, একটা হতে পারে ফলস ব্রাঞ্চিং। ফলস ব্রাঞ্চিং এ কিন্তু আলাদা করে কোনো যে ইরেক্ট সিস্টেম মানে হরাইজন্টাল ভার্টিক্যাল সিস্টেমে ভাগ হচ্ছে সেরকম নয়, সেখানে একটা ফর্ম অফ ফিলামেন্টই একটু ভেঙে গিয়ে কিন্তু এই যে এখান থেকে এমন করে সাইডে থাকছে মনে হবে একটা ব্রাঞ্চ ফর্ম করছে, সেটা কিন্তু ট্রু ব্রাঞ্চ নয়, ওর জন্য এটাকে ফলস ব্রাঞ্চিং বলা হয়। তাহলে এগুলো ফর্মস অফ ফিলামেন্ট দেখলে কিরকম কিরকম হতে পারে না হতে পারে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এর যে স্ট্রাকচার, সেলের স্ট্রাকচার, সেই সেলের স্ট্রাকচার আমাদেরকে এখানটায় দেখতে হবে। সেলের স্ট্রাকচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেলের স্ট্রাকচার হচ্ছে আমরা ব্লু গ্রিন অ্যালগি পড়লাম, তাহলে এর সেলটা কিরকম হবে, এখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসে প্রত্যেকবার, সিবিসিএস এও এসেছে, এনইপি তেও এসেছে। এই যে সাইনোফাইসি যে সেলের স্ট্রাকচার, সেই সেলের স্ট্রাকচারটা কিরকম, কারণ কি এরা হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি, এরা হচ্ছে প্রোক্যারিওটিক ইন নেচার। যখনই এরা প্রোক্যারিওটিক হবে নেচারে, তখন কি হবে, তখন আমরা এখানটায় দেখতে পাবো হচ্ছে তোর, তার মানে এদের মধ্যে নিজস্ব কিন্তু কোনো নিউক্লিয়াস থাকবে না, ঠিক আছে। হুম। তাহলে এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সাইনোফাইসিস সেল স্ট্রাকচার। সেখান থেকে অনেক কোয়েশ্চেন আসতো সিবিসিএস এও এবং এখানেও আসবে। তাহলে যেহেতু এটা প্ল্যান্ট সেল, তাহলে এই প্ল্যান্ট সেলের মধ্যে কিন্তু হুম, তাহলে এই যে আমরা দেখবো সেল স্ট্রাকচার, সেল স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট সাইনোফাইসির ক্ষেত্রে। তাহলে এই সাইনোফাইসিস সেল স্ট্রাকচারের মধ্যে যেহেতু এটা প্ল্যান্ট মানে প্ল্যান্ট গ্রুপের মধ্যে পড়ছে এবং এটাকে আমরা ব্যাকটেরিয়াও বলতে পারি, সাইনোব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক নেচারের মধ্যে, তাহলে এদের আমরা সেল ওয়াল দেখতে হবে, ঠিক আছে। সেল ওয়ালটা কিরকম, কারণ এদের মধ্যে সেল ওয়াল প্রেজেন্ট আছে, তাহলে সেল ওয়ালটা কিরকম হবে সেটা আমরা একটু দেখবো। এদের যে সেল ওয়াল, সেই সেল ওয়ালটা কিন্তু কি করে অবজার্ভ করা যায়, নর্মাল মাইক্রোস্কোপে কিন্তু আমরা সেল ওয়াল দেখতে পাবো না, লাইট মাইক্রোস্কোপে। তার স্ট্রাকচার কিরকম, ক্যারেক্টার কিরকম সেটা দেখতে গেলে সেটার জন্য আমাদেরকে দেখতে হবে হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে। ইলেকট্রন মাইক্রোস্কোপের মধ্যে দেখতে পেলে যে দেখতে পাবি যে সেলের কিন্তু এদের সেল ওয়ালের কিন্তু দুটো, সাধারণত দুটো থেকে তিনটে চারটে লেয়ার থাকে, ঠিক আছে, 4 লেয়ার্স থাকে। আমরা যদি দেখতে চাই তাহলে এইখানটায় আমরা দেখতে পাবো এই যে চারটে লেয়ারের সেল ওয়াল প্রেজেন্ট আছে, ঠিক আছে, এইরকম। এই যে L1, L2, L3, L4 চারটে লেয়ার বলা। এই সেল ওয়ালের লেয়ার গুলো কি দিয়ে তৈরি, এদের মধ্যে সেলুলোজ থাকে অ্যাজ ওয়েল এস পেকটোজ থাকে, ঠিক আছে, ডিফারেন্ট ফর্মস অফ সেলুলোজ আর পেকটোজ দিয়ে এদের কিন্তু সেল ওয়ালটা তৈরি হয়। হুম, এই যে সেল ওয়াল, তাদের সেল ওয়ালের মধ্যে চারটে মতো লেয়ার এবং সেটা, তাহলে মিউকোপেপটাইডসও থাকে, যারা ব্যাকটেরিয়াল সেল ওয়ালে আমরা জানি পেপটাইড ও গ্লাইকান, তাহলে সেলুলোজ পেকটোজ এগুলো সাথে সাথে থাকে মিউকোপেপটাইড। মিউকোপেপটাইড থাকে অনেকটা সিমিলার, সেলুলোজের সাথে পেকটোজ থাকে, পেকটিন থাকে, এরকম করে পলিস্যাকারাইডস ও থাকছে, মিউকোপেপটাইডস ও মিউকোপলিস্যাকারাইডস ও থাকছে, হলো।
তাহলে সেল ওয়াল কি করছে, রিজিডিটি সেটা প্রোভাইড করছে। দেখ সেল ওয়াল আছে, সেল ওয়ালের বাইরের দিকে আবার একটা স্ট্রাকচার প্রেজেন্ট এদের, ঠিক আছে। কি বলেছিলাম, এই যে ফিলামেন্টের উপর একটা স্লাইমি নেচার যার জন্য আমরা স্লিপ করে যাচ্ছি, সেটা কি, এই শীট। এই শীটটাই কি, মিউসিলেজেনাস শীট। এটাকেই বলা হচ্ছে মিউসিলেজেনাস শীট, যেটা মিউসিলেজ, একটা এদের যে সেলের উপর যেটা মিউসিলেজ থাকছে সেটাকেই বলা হচ্ছে মিউসিলেজেনাস শীট। হলো। এবং সেল ওয়ালে 3 থেকে 4টে লেয়ারের সেল ওয়াল হয়, পেকটোস আর সেলুলোজ দিয়ে তৈরি, ঠিক আছে। এরপর দেখ সেল ওয়ালের বাইরে থাকছে আমার কি, একটা মিউসিলেজের শীট। সেল ওয়ালের বাইরে হচ্ছে মিউসিলেজ শীট। আর সেল ওয়ালের ভেতরের দিকে কি থাকবে, আমার সেল ওয়ালের ভেতরের দিকে সেল মেমব্রেন। সেল মেমব্রেন মানে হচ্ছে তোর আমার যেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, ঠিক আছে। তাহলে দেখ এখানটায় আমরা দেখতে পাবো যে সেল ওয়ালের বাইরের দিকে আমার মিউসিলেজিনাস শীট এবং সেল ওয়ালের ভেতর দিকে প্লাজমা মেমব্রেন, এবং সেল ওয়াল এবং প্লাজমা মেমব্রেন অ্যাজ ওয়েল অ্যাজ তোর যে সেল ওয়াল এবং মিউসিলেজিনাস শীট তার বাইরে যে এই যে এটা যদি সেল ওয়াল, হ্যাঁ, তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এই সেলস গুলোর মধ্যে কি কি স্ট্রাকচার আছে। তাহলে যেহেতু সেল ওয়ালটা দেখলাম, সেল ওয়ালের বাইরের দিকে রয়েছে মিউসিলেজ শীট এবং সেল ওয়ালের ভেতরের দিকে রয়েছে সেল মেমব্রেন। এবার এদের দিক দিয়ে কোনো পার্টিকুলার কিন্তু ওয়েল অর্গানাইজড নিউক্লিয়াস নেই। কেন? কারণ কি, এরা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। তাহলে এদের মধ্যে কি রয়েছে, এদের মধ্যে রয়েছে হচ্ছে নিউক্লিয়েড প্রেজেন্ট, নিউক্লিয়েড রয়েছে, ঠিক আছে। এবং এদের মধ্যে কিন্তু কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেলসও নেই। হুম। তাহলে এই যে ক্লোরোফিল এ আছে, কোথায় প্রেজেন্ট আছে, এটা শুধুমাত্র প্রেজেন্ট রয়েছে হচ্ছে তোর ল্যামিলার মধ্যে। এই যে এটা দেখতে পাচ্ছি যে সিঙ্গেল এরকম ফ্ল্যাট ফ্ল্যাট স্ট্রাকচার, এগুলো হচ্ছে ল্যামিলা। তাহলে এদের মধ্যে যেহেতু ক্লোরোপ্লাস্ট নেই, মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার, তাহলে ল্যামিলা প্রেজেন্ট রয়েছে। ল্যামিলা গুলোর মধ্যেই আমার রয়েছে হচ্ছে ক্লোরোফিল। এটা ইম্পর্টেন্ট হচ্ছে কিসের জন্য, সে ফটোসিনথেসিসের জন্য। ক্লোরোফিলের সাথে সাথেই কিছু এদের মধ্যে কি থাকে, এই সেলস গুলোর মধ্যে ফাইকোবিলিজোমস মানে ফাইকোবিলি প্রোটিনস থাকে। সেই ফাইকোবিলি প্রোটিনসটাই কি করে, ফাইকোবিলিজোম বা ফাইকোবিলি প্রোটিনটা হেল্প করে হচ্ছে ওই আর ফাইকোসায়ানিন সি ফাইকোসায়ানিনের জন্য ইউজফুল এটা, ঠিক আছে। আরো কি থাকে, প্লাজমা মেমব্রেন দেখলাম, কিছু কিছু স্ট্রাকচারস থাকে যেমন পলিহেড্রাল বডিজ আছে, লোকাল থিকেনিংস পাওয়া যায় কিছু কিছু, নিউক্লিওপ্লাজম, ভ্যাকিউল লাইক ইনক্লুশনস পাবো, গ্যাস ভ্যাকিউলস পাবো, গ্যাস ভ্যাকিউলস হেল্প করে ফ্লোট করার জন্য। ল্যামেলা তো দেখলাম। এবং এই সেল ওয়ালের মধ্যে অনেক সময় যেটা থাকে সেটা হচ্ছে প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটা কি করে, সেল ওয়ালের মধ্যে গ্যাপ যেটা সেল টু সেল কানেকশন করতে হেল্প করে, ঠিক আছে। তাহলে বেসিক সেলের স্ট্রাকচারটা মনে রাখতে হবে আমাদের সাইনোফাইসির ক্ষেত্রে। এখানটা একটা যেটা সেলের স্ট্রাকচার আছে, যে এইটাও সাইনোফাইসিক, ক্রোমোজোমাল ডিএনএ আছে, গ্যাস ভেসিকলস আছে, ফাইকোবেলিজোম, সাইটোপ্লাজম, লিউমেন, থাইলাকয়েডস প্রেজেন্ট, ক্লোরোপ্লাস্ট আছে, থাইলাকয়েডস প্রেজেন্ট, পেপটাইডোগ্লাইকান লেয়ার, পেরিপ্লাজমিক স্পেস, আউটার মেমব্রেন, মিউকয়েড বা মিউসিলেজিনাস শীট, তার বাইরে ক্যাপসিউল থাকতে পারে, স্লাইম কোট থাকতে পারে, ভ্যারি করছে, ঠিক আছে। তাহলে এই যে সেল, এই সেলকে সাধারণত সাইনোফাইসিস সেলকে দুটো লেয়ার মানে একটা সেলকে দুটো পার্টে ভাগ করা যেতে পারে। দেখ এই যে ইনার রিজিয়ন একটা পার্ট, আর আউটার রিজিয়ন যেটা পিগমেন্টেড রিজিয়ন সেটা একটা পার্ট। তাহলে এই আউটার যে রিজিয়ন সেটাকে বলা হচ্ছে কি ক্রোমোপ্লাজম, ক্রোমো মানে কালার শব্দটা থেকে এসেছে। আর সেন্ট্রাল সেটা হচ্ছে লাইট কালার রিজিয়ন, পিকচারটা দেখে বোঝা যাচ্ছে, সেটাকে বলা হয় সেন্ট্রোপ্লাজম, ঠিক আছে। তাহলে আউটার পিগমেন্টেডটা ক্রোমোপ্লাজম, ইনার যে কালারলেস রিজিয়ন সেটা হচ্ছে আমার সেন্ট্রোপ্লাজম। তাহলে আমার এই ফটোসিনথেসিস হচ্ছে হচ্ছে ক্রোমোপ্লাজমে, কারণ কি পিগমেন্টেড রিজিয়ন, আর ইনার রিজিয়নে সেটা স্টোর করে রাখতে পারে ফুড গুলো, ঠিক আছে। নিউক্লিয়েডটাও আমার এই রিজিয়নে প্রেজেন্ট। তাহলে মনে রাখতে হবে ক্রোমোপ্লাজম,
সেন্ট্রোপ্লাজমকে বলতে পারি আমরা নিউক্লিওপ্লাজম। তাহলে এই সায়ানোব্যাকটেরিয়া সেলকে আমাদের প্রোটোপ্লাস্টকে দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে আউটার হচ্ছে ক্রোমোপ্লাজম আর ইনার রিজিয়নটা হচ্ছে সেন্ট্রোপ্লাজম। ঠিক আছে, সেটা ইম্পর্টেন্ট। কোথায় কি ফাংশন হচ্ছে, ক্রোমোপ্লাজম হচ্ছে আমার ফটোসিনথেসিস করছে, ফটোসিনথেটিক পিগমেন্টস প্রেজেন্ট, আর সেন্ট্রোপ্লাজমে নিউক্লিয়েট প্রেজেন্ট রয়েছে। এইবার আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা পড়তে হবে এই সাইনোফাইসির গ্রুপের মধ্যে কিছু কিছু রিপ্রোডাক্টিভ প্রসেস। তাহলে আমরা অ্যালগির মধ্যে তিন ধরনের রিপ্রোডাকশন দেখতে পেয়েছি। কি কি রিপ্রোডাকশন? একটা হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, একটা হতে পারে সেক্সুয়াল রিপ্রোডাকশন, একটা হয় অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। ঠিক আছে, এই যে তিন ধরনের রিপ্রোডাকশন, তাহলে তিন ধরনের রিপ্রোডাকশন কি কি? ভেজিটেটিভ, আর একটা হতে পারে এসেক্সুয়াল, আর একটা হতে পারে সেক্সুয়াল ফর্ম। ঠিক আছে, তাহলে এই ভেজিটেটিভ রিপ্রোডাকশন গুলোর মধ্যে কি কি আছে? সেল ডিভিশন, নর্মাল সেল ডিভিশন মানে এটা হচ্ছে বাইনারি ফিশন। ঠিক আছে, হলো ফ্র্যাগমেন্টেশন অফ দ্য কলোনি, মানে ধর তোর এখানটা একটা কলোনি রয়েছে, ধর এটা একটা কলোনি, কলোনির মধ্যে এরকম 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 সেলস আছে, এখান থেকে ধর কলোনিটা একটা পার্ট হয়ে গেল, ফ্র্যাগমেন্ট হয়ে বেরিয়ে গেল, তাহলে এখান থেকে আবার একটা নতুন কলোনি ফর্ম করতে পারবে। ফিলামেন্টস, আমি যেরকম বললাম এরকম একটা ফিলামেন্ট রয়েছে, এইটুকু তো ফ্র্যাগমেন্ট করে বেরিয়ে গেল, তাহলে এখান থেকে আবার একটা নতুন ফিলামেন্ট তৈরি করবে। ঠিক আছে, আর একটা যেটা পড়তে হবে হরমোগনস আর অ্যাকাইনেটস, সেটা পড়বো। অ্যাকাইনেটসটা কি? অ্যাকাইনেটসটা হচ্ছে আমার, এই যে দেখ অ্যাকাইনেটস হচ্ছে এইরকম একটা স্ট্রাকচার। ঠিক আছে, এটা ফিলামেন্টাস অ্যালগি কি অ্যানাবিনা, দুটো কমন ব্লু গ্রিন অ্যালগির নাম, একটা হচ্ছে নস্টক ফিলামেন্টাস অ্যালগি, আর একটা হচ্ছে অ্যানাবিনা। এটা প্র্যাকটিক্যালেও করানো হবে, তোদের কলেজে দেখবি, কলেজেও করাচ্ছে এটা। অ্যানাবিনা নস্টকের আইডেন্টিফিকেশন ওয়ার্কআউট থাকবে, কি করে চিনতে পারবি এটা হচ্ছে ব্লুইশ গ্রিন কালার দেখতে, এবং সেখান থেকে যখন আইডেন্টিফাই করবি এইরকম ফিলামেন্টাস পুঁতির মতো পার্লের মতো সেলস থাকবে, এবং কিছু কিছু একটু বড় সেলস থাকবে, এবং আর একটা বড় সেলস থাকতে পারে, সেটা হচ্ছে অ্যাকাইনেটস। অ্যাকাইনেটস হচ্ছে কিরকম? এটা হচ্ছে একটা হার্ড কভারিং দিয়ে তৈরি। ঠিক আছে, এই সেলের উপর দেখ একটু ইলংগেটেড সেলস, এটা হচ্ছে হার্ড কভারিং একটা দিয়ে বাইরে দিয়ে তৈরি এই অ্যাকাইনেটস গুলো। অ্যাকাইনেটস গুলো হচ্ছে ধর ভেঙে গেল, এখান থেকে ধর এটা সেপারেট হয়ে গেল। ঠিক আছে, এই অ্যাকাইনেট থেকে কিন্তু একটা নতুন নিউ ফিলামেন্ট জার্মিনেট করতে পারে, কোনো ফিউশন হলো না, কোনো স্পোর হলো না, তাহলে এইটা, তাহলে অ্যাকাইনেটস হচ্ছে টাইপ অফ ভেজিটেটিভ প্রোডাকশন। হুম, যদি এটা দেখি অরিজিনালে, তাহলে এই যে এইটা যেটা ফিলামেন্ট, এইটা হচ্ছে অ্যাকাইনেট। ঠিক আছে, অ্যাকাইনেটের বাইরে যে এপিস্পোর বলেছে, মানে একটা হার্ড কভারিং, আর এটা কি করে? হেল্পস টু পেরিনেট দ্য আনফেভারেবল সিচুয়েশন, হেল্পস ইন পেরিনেশন। পেরিনেশন মানে টু ওভারকাম দ্য আনফেভারেবল সিচুয়েশন। যেমন সিড যেমন একটা হার্ড স্ট্রাকচার, ডরম্যান্সি পিরিয়ড থাকে, ও যখন তোর ঠিকঠাক এনভায়রনমেন্ট পাচ্ছে তখন সেভাবে কি করছে, সেইভাবে তোর জার্মিনেট করছে। সেই রকম একটা ফিলামেন্টাস ফর্মের মধ্যে অ্যাকাইনেটটা হচ্ছে এরকম একটা আনফেভারেবল সিচুয়েশনটাকে ওভারকাম করে গেল, যখন তোর ফেভারেবল সিচুয়েশন পাবে তখন অ্যানাবিনা বা নস্টকের একটা অ্যাকাইনেট থেকে আমি আবার একটা পুরোপুরি ফিলামেন্টাস অ্যানাবিনা বা নস্টক পেয়ে যেতে পারি। ঠিক আছে, এইবার দেখ, এই যে আমি বলেছিলাম এই যে ফিলামেন্টস গুলো থাকে, এই ফিলামেন্ট বা এই যে ফিলামেন্ট বলা হতে পারে বা ট্রাইকোমস বলতে পারিস। ঠিক আছে, একই জিনিসই। এই যে ট্রাইকোমস গুলোর মধ্যে কিন্তু এর বাইরে এই যে যেটা দেখলে এই যে নস্টক বল বলা হচ্ছে, মানে এটা হচ্ছে নস্টক, একটা নস্টকের ফিলামেন্ট। ঠিক আছে, এটা একসাথে অনেক কটা থেকে এদের নিজস্ব বাইরেও কিন্তু একটা মিউসিলেজিনাস কভারিং থাকে। ঠিক আছে, আর পুরো এক একটা ফিলামেন্টের মধ্যে ধর এটা একটা ফিলামেন্ট, তাহলে এর বাইরে একটা নিজস্ব মিউসিলেজিনাস কভারিং থাকবে, এটা একটা ফিলামেন্ট, এর বাইরে একটা মিউসিলেজিনাস কভারিং থাকবে, তার সাথে পুরো গোটা ফিলামেন্ট গুলোর উপরেও একটা মিউসিলিজিনাস কভারিং থাকবে। ঠিক আছে, এই যে নস্টক বল বলা হচ্ছে। তাহলে এইটা যখন দেখলি তখন এখান থেকে দেখলে, আমরা যদি ফার্স্ট স্লাইডটা এখানটায় চলে যাই, তাহলে এবার বুঝতে পারছিস তো এটা হচ্ছে একটা নস্টকের পুরো ফিলামেন্টাস কলোনি। ঠিক আছে, এর মধ্যে প্রচুর ফিলামেন্ট আছে, ইন্ডিভিজুয়াল গুলোর উপর একটা শীট লাইক কভারিং রয়েছে ফিলামেন্টে, আর তারপরও এই ফিলামেন্ট তার উপরও একটা নস্টক বল মানে একটা মিউসিলিজিনাস শীট রয়েছে। ঠিক আছে,
তাহলে এইটাই, এই যে আমি যদি আবার হাতে করে দিকে এই পিকচারটা তো যেমন দেখে বুঝতে পারবি, তাহলে এই যে পুরো একটা মিউসিলিজিনাস শীট লাইক কভারিং, ঠিক আছে, এটাই হচ্ছে ইয়ে। এবং এই যে সাইনোফাইসি, এটার ইম্পর্টেন্ট কি, এইটার ইম্পর্টেন্স রয়েছে অনেক। এটা হেল্প করে হচ্ছে একটা ইম্পর্টেন্ট রোল সাইনোফাইসি, সেটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন এর ক্ষেত্রে হেল্পফুল, ঠিক আছে। এদের মধ্যে জানিস একটা স্পেশালাইজ সেল থাকে অ্যানোস্টাকানাবিনের ক্ষেত্রে, এটা মার্ক করেছি, এটা কি হেটেরোসিস। দেখ অ্যাকাইনেক্সের থেকে ছোট একটু স্পেশালাইজ সেল, সেটা হচ্ছে হেটেরোসিস। এই হেটেরোসিসটা কি করে, এই যে এই হেটেরোসিসটি হেল্প করে হচ্ছে আমার নাইট্রোজেন ফিক্সেশনে, ঠিক আছে। তাহলে হেটেরোসিসটা এরকম একটা সেল থাকলো, এটা একটা ফিলামেন্ট নস্টক বা অ্যানাবিনার ক্ষেত্রে এরকম। এবার এর মধ্যে এই যে এইরকম একটা, এই যে বড় ওয়াল লাইক স্ট্রাকচার এবং একটা স্পেরিক্যাল স্ট্রাকচার, এটাই হচ্ছে আমার হেটেরোসিস্ট, ঠিক আছে। এর মধ্যেই কি হয়, এর মধ্যেই এন টু ফিক্সেশন হয়, ঠিক আছে। এন টু ফিক্সেশন কেন, এই যে হেটেরোসিস্ট, এটার মধ্যে কিন্তু অ্যানেরোবিক কন্ডিশন মেনটেন করা হয়। কেন, আমরা জানি এগুলো ফটোসিনথেটিক সেলস, কিন্তু এই হেটেরোসিস্টের মধ্যে ফটোসিস্টেম টু নেই, ঠিক আছে। ফটোসিস্টেম টু যখন ফটোসিনথেসিস পড়বি তখন আমরা দেখতে পাবি ফটোসিস্টেম টু এ কিন্তু আমার H2O টা ভেঙে O2 তৈরি হয়। তাহলে এই যে O2 নেই, তখন কিন্তু ইজিলি নাইট্রোজেন ফিক্সেশন হতে পারবে। আর হার্ড কভারিং কিন্তু অক্সিজেন ডিফিউশন করতেও দেয় না বাইরে থেকে এই সেলটার মধ্যে, ঠিক আছে। তাহলে এই অ্যানারোবিক কন্ডিশনটা মেনটেন করে হেটেরোসিস্ট, এবং ওর জন্য ব্লু গ্রিন অ্যালগির যে নস্টক অ্যানাবিনা, সেটা কিন্তু আমার নাইট্রোজেন ফিক্সেশন করতে হেল্প করে। এটা মনে রাখবে, হেটেরোসিস্ট কোথায় কোথায় থাকতে পারে, টার্মিনাল রিজিয়ন অফ দ্য ফিলামেন্টও থাকতে পারে, বা ইন্টার ক্যালারিও হতে পারে। ইন্টার ক্যালারি মানে, ইন টার্মিনাল মানে ধর এই যে এরকম একটা ফিলামেন্টস, এই যে দেখতে পাচ্ছিস, তাহলে ধর এইখানটা একটা হেটেরোসিস তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে এর পর কিন্তু কোনো সেল নেই, তখন এটা হবে আমার টার্মিনাল হেটেরোসিস্ট। আর দেখ এই যে হেটেরোসিস্টটা, এটা কিন্তু ফিলামেন্টের মাঝখানেই রয়েছে, এইটা হচ্ছে ইন্টার ক্যালারি হেটেরোসিস্ট, ঠিক আছে। তার মানে এটাও ইন্টার ক্যালারি, ওটাও ইন্টার, একটা টার্মিনাল আর ইন্টার ক্যালারি, ঠিক আছে। এখানেও দেখলে বুঝতে পারবি, এই যে এইগুলো, এগুলো হচ্ছে তো ইন্টার ক্যালারি হেটেরোসিস্ট, যেগুলো শেষে আছে সেগুলো টার্মিনাল হেটেরোসিস। তাহলে এই হেটেরোসিস থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে যে নেম দা, ডেসক্রাইব দ্য ফাংশন অফ দ্য হেটেরোসিস, ঠিক আছে। এই হেটেরোসিস্টের ফাংশন কি, প্রোভাইড দ্য অ্যানারোবিক কন্ডিশন এসেনশিয়াল ফর নাইট্রোজেন ফিক্সেশন। ওর জন্যই দেখবি এর আগে পড়েছিলিস হচ্ছে অ্যাজোলা অ্যানাবেনা রিলেশনশিপ, বুঝছিস তো, সিম্বায়োটিক রিলেশনশিপ যেটা আমরা জানি। অ্যানাবেনা ইউজ করা হয় কেন, অ্যাজোলার ফর্মের মধ্যে, অ্যাজোলার মধ্যে থাকে অ্যানাবেনা, রাইস ফিল্ডে ইউজ করি, কেন ইউজ করি, এটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন, সয়েলের মধ্যে নাইট্রোজেন কোয়ান্টিটিটা বাড়ানোর জন্যই আমরা কিন্তু অ্যানাবেনাটাকে ইউজ করি। এই হেটেরোসিস্টের জন্যই নাইট্রোজেন ফিক্স করতে পারে এরা। তাহলে এদের একটা এসেনশিয়াল রোল হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। তাহলে এই টপিকস গুলো থাকবে সাইনোফাইসির মধ্যে। ওভারঅল যেটা আমাদের ডেমো ক্লাসটা থাকলো আজকে, সেই ক্লাসটার মধ্যে একটা ওভারঅল একটা আইডিয়া পেলাম, জাস্ট এটা জিস্ট একটা আইডিয়া প্ল্যান্ট কিংডমের ব্যাপারে, ফাদার অফ বটানি কি, ফাদার অফ ট্যাক্সোনমি কে, প্ল্যান্ট কিংডম কিভাবে জলের মধ্যে থেকে এসে ট্রান্সমাইগ্রেট করেছে, কিভাবে ইভলিউশন হয়েছে, সেই কি কি ভাগগুলো প্ল্যান্ট কিংডমের। এবং তারপর আমরা যেটা দেখলাম, অ্যালগি পড়তে শুরু করলাম, সেটাই ফার্স্ট প্রিমিটিভ গ্রুপ। সেই প্রিমিটিভ গ্রুপের মধ্যে অ্যালগির ভাগগুলো দেখলাম, অ্যালগির ক্যারেক্টারিস্টিক ফিচার্স দেখলাম, জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচার্স। তারপর যেটা প্রথম গ্রুপ, সেটা আমরা জাস্ট বেসিক আইডিয়াটা নিলাম, সেটা হচ্ছে সাইনোফাইসি বা সাইনোব্যাকটেরিয়া, প্রিমিটিভ গ্রুপ অফ অ্যালগির মধ্যে সাইনোব্যাকটেরিয়া। তাহলে তাদের মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক ফিচার্স, তাদের সেল স্ট্রাকচার কিরকম, তাদের নাইট্রোজেন ফিক্সেশন কোথা দিয়ে করছে, রিপ্রোডাকশন কিভাবে করছে, কি কি ওভারঅল স্ট্রাকচারটা, গ্রস স্ট্রাকচার আমরা দেখলাম। এর আর একটা ডিটেলস ক্লাস হবে, আমরা ফিউচারে আরো দেখতে পাবো। এক একটা টপিক ধরে ধরে আমরা এগোবো আস্তে আস্তে, এবং একটু একটু করে আমি সমস্ত নোটস প্রোভাইড করে দেওয়া হবে এই বায়োভার্সিটি প্ল্যাটফর্মে।
এবং আমরা সেটাকে আরো এনহ্যান্স করার চেষ্টা করব। এবং অবশ্যই ফিডব্যাক ইম্পর্টেন্ট। মানে যারা যারা দেখছেন মানে সবার কাছে কিন্তু আমি ফিডব্যাকটা চাইবো, যে কি কি ইমপ্রুভ করা যেতে পারে স্লাইডসে। আরো চেষ্টা করব, পড়াশোনা করলেই এগোনো যাবে, এইটুকু মোটিভ মনে রাখতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। वीडियोस बनाने हैं, फिल्मोरा है ना।